বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রথম দফায় রেকর্ড ভোটদান পর্বের পর মঙ্গলবার অনুষ্ঠিত হয় জম্মু কাশ্মীরের দ্বিতীয় দফার বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো ছত্তিশগড়েও। প্রথম দফায় রেকর্ড ভোটদান পর্বের পর মঙ্গলবার জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোট। ৫ দফার বিধানসভা নির্বাচনে মঙ্গলবার দ্বিতীয় দফায় ভোট ঝাড়খণ্ডে, কাশ্মীরে ২টি এবং জম্মুর ৩টি জেলা মিলিয়ে ভোট হয়েছে ১৮টি আসনে। ছত্তিশগড়ে মোট ২০টি আসনে ভোট নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে দ্বিতীয় দফার ভাগ্য ইভিএম বন্দী হল ১৭৫ জন প্রার্থীর। এর মধ্যে একমাত্র মহিলা প্রার্থী ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট সরকারের মন্ত্রী সাকিনা ইট্টু। বিশেষ নজর থাকছে উত্তর কাশ্মীরের কুপওয়ারার দিকে। বিচ্ছিন্নতাবাদী থেকে রাজনৈতিক হয়ে ওঠা সাজাদ গনিলুন এই আসন থেকে এই প্রথম বিধানসভা ভোটে লড়েছেন। তৃতীয়বারের জন্য দেবসর বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে ডেপুটি স্পিকার তথা পিডিপি নেতা সরতাজ মদনি। ভোট গ্রহণকে ঘিরে কয়েক গুণ বাড়ানো হয়েছিল নিরাপত্তা। এর আগে প্রথম দফায় রেকর্ড ৭১% ভোট পড়েছিল। ছত্তিশগড়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন রাজ্যের ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এবং মধু কোড়া। ভোট হয়েছে পূর্ব পশ্চিম সিংভূম, খুন্তি, রাঁচি, গুমলা সহ মোট ৭ জেলায়। দ্বিতীয় দফায় ৩৫ জন মহিলা সহ ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করলেন প্রায় ৪৫ লক্ষ ভোটার। ভোট গ্রহণ ঘিরে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল সবকটি কেন্দ্রে। এর মধ্যে অধিকাংশই মাওবাদী প্রভাবিত আদিবাসী এলাকা হওয়ায় সতর্ক ছিল প্রশাসন। এই দফায় যে ২০টি আসনে ভোট হয়েছে তার মধ্যে ৮টি বিজেপি, ৫টি জিএমএম এবং ২টি ছিল কংগ্রেসের দখলে। অন্যান্য দলগুলির হাতে ছিল বাকি আসন। গত ২৫ নভেম্বর প্রথম দফায় ভোটদানের হার ছিল ৬২%। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাওবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ছত্তিশগড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মাওবাদীদের বিরুদ্ধে আরো কড়া অভিযান চালানোর কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাওবাদী হামলার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ছত্তিশগড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মাওবাদী বিরুদ্ধে আরো কড়া অভিযান চালানোর কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে লুট হওয়া অস্ত্র নিয়ে মাওবাদীরা ফের হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকালের হামলায় এখনো পর্যন্ত ২ অফিসার সহ ১৪ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১২ জন। কড়া প্রতিক্রিয়া এই হামলাকে নৃশংস, অমানবিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র রাজ্যের যৌথ চেষ্টায় শিগগিরই মাওবাদী মুক্ত রাজ্য হয়ে উঠবে ছত্তিশগড়। মুখ্যমন্ত্রী রমন সিং এর এই মন্তব্যে ২৪ ঘন্টার মধ্যে জবাব এলো মাওবাদীদের তরফে। সুকুমার চিন্তা গুফা এলাকায় টহলরত সিআরপিএফ বাহিনীর উপর হামলা চালালো মাওবাদীরা। ডাল হিসেবে ব্যবহার করা হয় নিরীহ গ্রামবাসীদের। হামলায় নিহতদের মধ্যে রয়েছেন সিআরপিএফ এর ডেপুটি কমান্ডেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদমর্যাদায় ২ অফিসারও। কয়েকদিন ধরে ওই এলাকায় এরিয়ার ডোমিনেশন এবং কম্বিং অপারেশন চলছিল। এই কাজে সিআরপিএফ এর 223 এবং 206 ব্যাটালিয়নের জওয়ানরা ছাড়া ছিল কোবরা বাহিনীও। সোমবার ক্যাম্পে ফেরার পথে আচমকা তাদের উপর গুলি বৃষ্টি শুরু হয়। মাওবাদীরা গ্রামবাসীদের ডাল করায় খুব সাবধানী, সতর্কতার সঙ্গে পাল্টা জবাব দিতে হয়েছে জওয়ানদের। রাজ্যে সিআরপিএফ এর আইজির নেতৃত্বে বাড়তি বাহিনী পাঠানো হচ্ছে এলাকায়। গত ২১ নভেম্বর ওই একই এলাকায় হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেবার বায়ুসেনার একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলায় এক কমান্ডো সহ 5 জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। जो हमारे शहीद हुए हैं सीआरपीएफ के जवान, उनको तो श्रद्धांजलि अर्पित करता ही, लेकिन उनके परिवारजनों के प्रति भी दिल की गहराइयों से संवेदना व्यक्त करता हूं और यह आश्वस्त करना चाहता हूं उन परिवारों की पूरी तरह से हमारी सरकार देखभाल करेगी। जो कुछ भी माओवादियों ने यह कायराना हरकत की है, मैं समझता हूं बहुत बड़ी यह चुनौती है और सभी को एकजुट होकर इस चुनौती का। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের আয়োজিত 3 দিনব্যাপী রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হল নারী নির্যাতন ও নারী সুরক্ষা বিষয়ক এক আলোচনা চক্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিজিতানাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার ছিল 3 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন। এদিন অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মহিলাদের উপর নির্যাতন ও মহিলা সুরক্ষা বিষয়ক এক আলোচনা চক্র। দুপুর ১:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত চলে এই আলোচনা চক্র। এতে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতানাথ, রাজ্য আইন সচিব দাতা মোহন জমাতিয়া, কবি নজরুল মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা গীতা দেবনাথ, বর্তমান অধ্যক্ষ বিমল কুমার রায় সহ অন্যান্যরা। আলোচনা চক্রে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বিজিতানাথ পণপ্রথার বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষকে একত্রিতভাবে কাজ করা এবং মহিলাদের বিভিন্ন অধিকারের বিষয়ে সচেতন হবার আহ্বান জানান। তিনি বলেন, থাকবে আমরা মা হিসাবে নিঃসন্দেহে আমরা চাই না বাজারে বিক্রি হয় গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা সহ কিছু পণ্য সামগ্রী। আমি মানুষ হিসাবে একটি মানব সন্তানের জন্ম দিয়েছি,
অতএব আমার ছেলেটাকে ওই বাজারের দরদাম করে বিক্রি করতে চাই না। আমি চাই আমার ছেলেটা একটি মানুষকে নিয়ে আসবে তার জীবনের সঙ্গী হিসাবে, ওপরে যাতে একজন মানুষ সঙ্গী হিসাবে পায়, সে যাতে তার ব্যক্তিত্বটাকে বিলীন হয়ে যেতে না দেয়। আমরা এখানে শাশুড়ি মারা তখন আক্ষেপে বলেন, দেখা যায় মায়েদের শাশুড়ি অনেকেই অভিযোগ করেন ডাউরি, যেটা ডাউরিতে আছে আমাদের ল সেক্রেটারি তফাৎ আমি করবো কেন? এই বিষয়গুলো তোমরা হচ্ছে আগামী দিনের মা এবং বাবা, এবং বর্তমানে আজকের নতুন বাড়িতে যে নতুন শিশুটা আসছে, তোমার আত্মীয় স্বজন, কাকু, ভাই, অনেকের বৌদির ঘরে নতুন বাচ্চা আসতেই পারে। রাজ্য আইন সচিব দাতামোহন জমাতিয়া আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, করতে পারে ছেলের চাইতেও এরকম দেখা গেছে। এটা মানে এই নয় যে ছেলেরা দায়িত্ব পালন করছে না, কিন্তু আমরা দেখেছি অনেক জায়গাতে, বিশেষ করে এই যে বর্তমান যে একটা সামাজিক অবস্থা, লেখাপড়া করে বড় হবে, বড় চাকরি করে অন্য জায়গাতে চলে যাবে, বিয়ে করবে, বাড়ি নতুন করে চলে যাবে, বিদেশে চলে যাবে, ছেলে মেয়ে বাবার প্রতি মার প্রতি কোনো দায়িত্ব নেই। এই পরিপ্রেক্ষিতেও আমরা যদি দেখি, এই মেয়েরা দে আর দি প্রপার্টি, দে আর দি অ্যাসেটস অফ দি ফ্যামিলি। ইন স্পাইট অফ দ্যাট, এই মেয়েদেরকে আমরা ফ্যামিলিতে কিভাবে দেখি? এদিনের আলোচনা চক্রে মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রছাত্রী সহ মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সময় একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। রাজ্যের 2টি দপ্তরে মোট 69টি নতুন পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে জানালেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। রাজ্যে 2টি দপ্তরে মোট 69টি নতুন পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিকদের জানান রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, প্ল্যান্টেশন কর্পোরেশন এ 59টি এবং স্বাস্থ্য দপ্তরে ডায়েটিশিয়ান এর জন্য 10টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা জানান, আজকের মন্ত্রিসভার বৈঠকে টিএফডিপিসি ফরেস্ট ডেভেলপমেন্ট প্ল্যান্টেশন কর্পোরেশনের 59 জন শূন্য পদ পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ডায়েটিশিয়ান 10 জন ডায়েটিশিয়ান পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এই হলো আজকের মন্ত্রিসভার সিদ্ধান্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সোনামুড়া বাজারে অভিযান চালিয়ে 400 বোতল ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার করল সোনামুড়া মহকুমা প্রশাসন ও বিএসএফ এর যৌথ বাহিনী, যার বাজার মূল্য প্রায় 1,30,000 টাকা বলে জানা যায়। আবারও সাফল্য পেল সোনামুড়া মহকুমা প্রশাসন ও বিএসএফ। মঙ্গলবার দুপুরে সোনামুড়া বাজারে অভিযান চালিয়ে প্রায় 400 বোতল ফেন্সিডিল ও কোরেক্স উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এছাড়াও রেশনের মাধ্যমে সরবরাহ করা 1 বস্তা চাল ও 30 লিটার কেরোসিন তেল উদ্ধার করা হয়। এদিনের এই অভিযানের নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস। সঙ্গে ছিলেন ধনপুর বিওপির কোম্পানির সহ কমান্ডেন্ট অনিল রানুয়া সহ অন্যান্য জওয়ানরা। উল্লেখ্য যে এর আগেও এই বাজারে ঠিক এরূপ অভিযান চালিয়ে বহু নেশা সামগ্রী উদ্ধার করে মহকুমা প্রশাসন। মঙ্গলবার ঠিক একই চিত্র ধরা পড়ল এই বাজার থেকে। এদিনের এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে মহকুমা শাসক বলেন, উক্ত অভিযানে যেসব সামগ্রী উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য প্রায় 1,23,000 টাকা। সংবাদের ভিত্তিতে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে আমরা সোনামুড়া বাজারের যেটা ভিতর বাজার যেটা অংশটাকে বলে, সেই অংশের মধ্যে সোনামুড়া মহকুমা প্রশাসন এবং বিএসএফ এর 29 ব্যাটালিয়নের ধনপুর বিউপির একটা যৌথ অভিযান আমরা সংগঠিত করি। এই অভিযানে আমার সঙ্গে ছিলেন ধনপুর বিউপির যিনি কয় কমান্ডার মিস্টার অনিল রনুয়া, এবং ওনার সঙ্গে অন্যান্য ইন্সপেক্টররা, কনস্টেবলরা সাহায্য করেছেন। তল্লাশি চালিয়েছি এবং দোকানগুলি থেকে টোটাল 400 ফেন্সিডিল, কোরেক্স এই জাতীয় যেগুলো নেশা করার জন্য কফ সিরাপ ব্যবহার করা হয় সেগুলিকে উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য আছে 1,20,000 টাকা। এছাড়াও একটা দোকান থেকে আমরা রেশনের চাল পেয়েছি 1 বস্তা 50 কিলো, যেটার বাজার মূল্য রয়েছে প্রায় 1,000 টাকা, এবং সেই সঙ্গে প্রায় 30 লিটারের মতো কেরোসিন, যেটা রেশনের মাধ্যমে সরবরাহ করার কথা, সেটা দোকানে পাওয়া গেছে টাকা রয়েছে। সব মিলিয়ে আমরা প্রায় 1,23,000 টাকার মতো আজকে জিনিস যেগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল ভিতর বাজারে
সেগুলোকে উদ্ধার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শীতকালীন ফলের মধ্যে অন্যতম ফল কমলা। রাজ্যের বাজারে মৌসুমী এই ফল আসলেও স্বাদ এবং সাধ্যের ব্যবধানে এই ফল কেনাকাটাতে অনেকটাই লাগাম টানতে হচ্ছে ক্রেতাদের। শীতকালীন ফলনের মধ্যে অন্যতম একটি মৌসুমী ফল হল কমলা। আর ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতের মধ্যে কমলা চাষের জন্য বিখ্যাত ছিল ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার জম্পুই পাহাড়ের কমলা। কিন্তু কালের স্রোতে জম্পি পাহাড় তার এই ঐতিহ্যকে হারিয়ে ফেলেছে। আগে যেখানে শীতের শুরুতেই জম্পুইয়ের কমলায় বাজার ছেয়ে যেত, এখন আর তেমনভাবে জম্পুইয়ের কমলা রাজধানী আগরতলার বাজারে পাওয়া যায় না। এবছর রাজধানীর প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে কমলা এসেছে, তবে তা জম্পুইয়ের নয়। ব্যবসায়ীরা জানালেন এখন বেশিরভাগ কমলাই আসে প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে। কেন আজকাল আর জম্পুইয়ের কমলা পাওয়া যায় না? এ প্রসঙ্গে ব্যবসায়ীদের মত, জম্পুই পাহাড়ের বাগানে রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে অনেক গাছ। তাছাড়া অনেক বাগানই বয়সের ভারে নুজ্জ, তাই জম্পুইয়ে কমলার ফলন কম। তবে রাজধানীতে কমলার যোগানে কমতি নেই। প্রতিদিনই ট্রাক বোঝাই করে মিজোরাম থেকে কমলা আসছে। তবে সাধারণ মানুষ আগের মতো মন ভরে কমলা কিনতে পারছেন না, কারণ দূর থেকে কমলা আগরতলায় নিয়ে আসতে ব্যবসায়ীদের খরচ অনেকটাই বেশি দিতে হচ্ছে। তাই এক লাফে কমলার দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ফলত সাধারণ মানুষের পক্ষে আগের মতো কমলা কেনা সম্ভব হচ্ছে না। বাজারে পাইকারি দরে কমলা বিক্রি হচ্ছে 5 থেকে 8 হাজার টাকা প্রতি হাজার কমলা। মিজোরাম থেকে মোটামুটি বেশি না, একটু কম হয়ে আছে, রেট বেশি এবছর। চাষ কম, আর বাগান তো অনেক বাগান রোগে বাগান নষ্ট হয়ে গেছে গিয়া, না অ্যাভেলেবেল না, অ্যাভেলেবেল তো কম। আর মনে করেন এটা এই বছর অ্যাভেলেবেল হইতো না, এবছর কমলা তো কম হয়ে আছে। একদিন একটু বেশি হইলে একটু আরেকদিন কম হইব, এরকম আছে। গাড়ি তো পুরা সিজনে 100-150 গাড়ি আইব পুরা মার্কেটে, না অ্যাভেলেবেল হয়েছে না। জম্পুই আর বেশি কম হয়েছে এই বছর, সব জায়গাতেই কম। আর দূরে একটু অরুণাচলের সাইডে একটু ভালো হয়েছে। 6,000-7,000 কমলা সাইজ বুঝিয়া 5,000, 7,500 টাকা এরকম বিক্রি হইতেছে। সব মিলিয়ে স্বাদ আর সাধ্যের ব্যবধানে মৌসুমী এই ফলটি কেনাকাটায় অনেকটাই লাগাম টানতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কোর্টের ওয়ারেন্ট মোতাবেক অভিযুক্তের বাড়ি থেকে বিয়ের আসবাবপত্র আনতে গিয়ে আহত হলেন বিলোনিয়া থানার 4 পুলিশ অফিসার সহ 1 কনস্টেবল। ঘটনা বিলোনিয়ায়। বধূ নির্যাতন ও পিস্তল কাণ্ডে ধৃত বিলোনিয়া শ্রীপতি মজুমদার, লিটন মজুমদার ও তাদের মা দীর্ঘদিন ধরে চোর পুলিশ খেলার পর গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে হাইকোর্ট থেকে জামিনও পেয়েছিলেন। ইতিমধ্যে শ্রীপতি মজুমদারের স্ত্রী তার উপর সীমাহীন নির্যাতনের পর বাড়ি চলে যায় তার বাবার সাথে, এবং বাড়ি গিয়ে কিছুদিন পর তার বাবাকে সঙ্গে নিয়ে বিলোনিয়া কোর্টে মামলা করে। সেই মামলার মূলে কোর্ট থেকে ওয়ারেন্ট বের হয়। মঙ্গলবার বিলোনিয়া থানা সেই ওয়ারেন্ট হাতে নিয়ে বিলোনিয়া মজুমদার নার্সারির মালিক শ্রীপতি এবং লিটন মজুমদারের বাড়িতে হানা দেয়। শ্রীপতির স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে মেয়ের বিয়েতে দেওয়া পণ বাবদ যা যা দেওয়া হয়েছিল তা উদ্ধার করার জন্য বিলোনিয়া থানার পুলিশ বাড়িতে গেলে ওই সময় বাড়িতে ছিল লিটন মজুমদার, যে পুলিশকে বাধা দেয়। জিনিসপত্র উদ্ধারে বাধা দানের ফলে তীব্র হুলস্থুল পুলিশের এসআই সাধর মজুমদার, এসআই নন্দন বৈদ্য এবং এএসআই কালামগ এবং হাবিলদার কানুলাল বৈদ্য জখম ও রক্তাক্ত হন। পুলিশ লিটন মজুমদারকে কাজে বাধা দেন, মারপিট ও রক্তাক্ত করার জন্য থানায় ধরে নিয়ে গেছে। এছাড়া জখম ও রক্তাক্ত 4 পুলিশ অফিসার এবং কনস্টেবল চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য গেছে। 2014 তারিখে বিশেষ করে কোর্ট কমপ্লেন মূলে মাননীয় অফিসার বিলোনিয়া পিএস কেসটা রেজিস্টার করেছেন এবং যথারীতি আমাকে ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিয়েছেন। মূলে চার্জ ওয়ারেন্ট নিয়ে ম্যাজিস্ট্রেটে আমরা শ্রীপতি মজুমদারের বাড়িতে এসেছিলাম যে শ্রীধন রিকভারি করার জন্য। তো সেই অনুযায়ী সেটা শ্রীপতি মজুমদারের ছোটো ভাই লিটন মজুমদারকে আমরা পেয়েছি। পাওয়ার পরে অলরেডি সেটা যে সার্চ ওয়ারেন্টের কপি ওনাকে দিলাম। দেওয়ার পরে সেটা উনি এবার ম্যাজিস্ট্রেটের যে ওই যে সার্চ ওয়ারেন্ট আমরা এনেছি সেটাও সে বিশ্বাস করে না। তাকে বললাম যে দরজা খোলার জন্য, সে দরজা খোলে না, এবং আরও উচ্চবাচ্য কথাবার্তা বলে। তখন পাশে পাত্রীর পক্ষ থেকে বলা হয়েছে উদ্ধারকৃত জিনিসের মধ্যে বিয়ের সময় দেওয়া কিছু কিছু জিনিস সরিয়ে ফেলা হয়েছে। সব জিনিস ফিরিয়ে পাই না, সব মানে ভাঙ্গাচোরা, যা জিনিস পাইছি এর মধ্যেও ভাঙ্গাচোরা কিছু টুকটাক জিনিস হয়ে গেছে।
একটু কি হয়েছে ঘটনাটা একটু বলেন নি। ওই বিয়ের জিনিস নিতে হয়, আমরা স্বর্ণের জিনিস, মাইয়ার জামার হাত, আবার মাইয়ার তোলার আংটি, আমার আংটি, আমার নাতির আংটি সব লেগেছিল। কে নিছে এগুলি? এই তাহলে পুলিশের দ্বারকারা নিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সীমান্তের বেড়ার উপরে ভারতীয় ভূখণ্ডের কৃষকদের জমি ধান কেটে নিয়ে গেল বাংলাদেশি দুর্বৃত্তরা, আর এর ফলে যার ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা। ঘটনা খোয়াই পৌর পরিষদের ৬ নং ওয়ার্ডের সীমান্ত লাগোয়া এলাকায়, অভিযোগ বিএসএফ এর প্রহরা নিয়ে। মঙ্গলবার খোয়াই পৌর পরিষদের ৬ নং ওয়ার্ডের সীমান্ত লাগোয়া মরা নদী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপার ভারতীয় কৃষকদের ধানের জমি থেকে ধান কেটে নিয়ে গেল বাংলাদেশি দুর্বৃত্তরা। তাই আবারও খোয়াই সীমান্তের বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়ার্ড মেম্বার লীলা রানী দাস জানালেন, ভোররাতে সীমান্তের ওপারে দুর্বৃত্তরা ভারতীয় কৃষকদের চাষাবাদের ধানের জমি থেকে ধান কেটে নিয়ে যায়। তাছাড়া পূর্বতন বিএসএফ কোম্পানি কমান্ডার থাকাকালীন এলাকার কৃষকরা বৈধভাবে গেট দিয়ে তারকাটার বেড়ার ওপারে যেতেন এবং চাষাবাদ করতেন, তাই কৃষি জমি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি এতকাল। কিন্তু পূর্বতন কোম্পানি কমান্ডারের স্থানান্তরের পর নতুন কোম্পানি কমান্ডার বাধার সৃষ্টি করেছেন বলে জানালেন ওয়ার্ড মেম্বার লীলা রানী দাস। ওই তো বাংলাদেশে গন্ডাখানিক ধান কাইটা নিছে গা, বিএসএফ এর কইছি, বিএসএফ কয় আমরা নিজেরা কাটছি। এখন বাংলাদেশিরা আইয়ে এই জায়গার মধ্যে ধান কাইটা নেয়। এরপরে আমার কামলারা ধান কাটতে গেলে পাস দেয় না, কয় ঢুকতে দিত না। তো এতদিন তো গেছে আইছে, আগের কমান্ডারটা খুব ভালো ছিল, আগের কমান্ডারে আমরা অনেক সাহায্য করছে, অনেক ইয়া করছে। ওখানে তাই কয় আজকে গেছে কামলা লইয়া কাঠ লইয়া, কয় না ঢুকতে দিত না, ধান কাটতে দিত না। তার কাটার ওই পারে যারা কৃষক আছে এই এলাকার, তাদের কি কি সমস্যা আছে মনে হয় আপনি? এই তো ঢুকতে দেয় না, গেলে নানান ধরনের কথা কয়, এই সে এই শুন না। আমি এসডিএম এর কাছে গেছি, এসডিএম তারপর ফোন করছে কমান্ডার আইসে, কমান্ডার কতগুলি মিথ্যা কথা বুঝিল, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। আমরা তো এই এলাকা পৌরসভার মেম্বার, কি নাম আপনার? লীলা রানী দাস। এখন কইছে যে দিব ধান কাটতে দিব, বাংলাদেশে আটকাইব। বিডিআরও কইছি আপনি বিডিআরও করা হন, বিডিআর যাতে ভারতে বাংলাদেশে নাই। যদিও গোটা বিষয়ে বিএসএফ এর বিরুদ্ধেই তোপ দাগছেন এলাকাবাসী। আন্তর্জাতিক সীমান্তের ফ্লাড লাইট এবং বিএসএফ এর কঠোর প্রহরার পরও বিভিন্ন নেশা কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে এসব সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে, আর এর জন্য বিএসএফকেই প্রকারান্তরে দায়ী করছেন এলাকাবাসী। বিএসএফ এর উদাসীনতার ফলেই সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ ঘটছে। তারপরও বিএসএফ এর এমন একগুঁয়ে মনোভাব সমস্যা বাড়িয়ে তুলছে। সাধারণ কৃষকদের ধানের জমি থেকে ধান কেটে নিয়ে যাওয়ার ফলে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কংগ্রেস পরিচালিত আমবাসা পৌরসভায় আর্থিক ঘোটালার দাবি সিপিএম 4 সদস্যের। সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন সিপিএম সদস্যরা। আমবাসা নগর পঞ্চায়েত প্রথমে সিপিএম এর দখলে ছিল, তারপর নির্বাচনের পর কংগ্রেস দখল করে নগর পঞ্চায়েত। 11 জন সদস্যের মধ্যে 7 জন কংগ্রেস দলের এবং 4 জন সিপিএম এর সদস্য। পরে নগর পঞ্চায়েত থেকে পুরসভায় পা রাখে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত 4 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে। এই সময়ে কংগ্রেস সমর্থিত সদস্যগণ বহু প্রকল্পে আর্থিক নয়ছয় করেছেন বলে বাম সমর্থিত সদস্যদের অভিযোগ। এই আর্থিক ঘোটালা জনসম্মুখে আনার জন্য রবিবার সন্ধ্যায় পুরসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন অজয় বৈদ্য, কানাই পাল প্রমুখ। বাম সমর্থিত 4 সদস্যের অভিযোগ, কংগ্রেস সমর্থিত 7 জন সদস্য বহু প্রকল্পে আর্থিক নয়ছয় করেছেন। এতে সবকিছু মিলিয়ে প্রায় 1,03,68,664 টাকা ঘোটালা হয়েছে। এই তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়। তৎসঙ্গে আরও অভিযোগ, তৎকালীন ধলাই জেলার জেলাশাসক, বর্তমানে পশ্চিম জেলার জেলাশাসক অভিষেক সিং জড়িত বলে দাবি ওনাদের। এখানে পৌরসভা তো এখানের মধ্যে পরিষ্কার যুক্ত, পৌরসভার কর্মকর্তা এখানে যুক্ত, এবং প্রোটন কোম্পানি এখানের মধ্যে যুক্ত, এবং অস্বীকার করা যায় না যেভাবে সেক্রেটারি তৎকালীন ডিএম অভিষেক সিং যেইভাবে তৎপরতা দেখাইছে এই কোম্পানির এই জিনিসটা মানে প্রকল্পটা পাওয়া দেওয়ার লিগা, এবং কমলপুরে নাকি এই জাতীয়
প্রকল্প চলছে। আমরা সন্দিহান যে কোম্পানির পক্ষ হইয়া উনি এত তকদির করার, এটা 4,34,325 টাকা এর মধ্যে আর্থিক দুর্নীতি। আমার ধারণা টোটাল যে করাপশন হয়েছে বা দুর্নীতি হয়েছে 1,03,68,600। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগা শ্রমিকদের মজুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করল একাংশ শ্রমিক। ঘটনা চন্দ্রপুর ব্লক এলাকার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সচিব। চন্ডীপুর ব্লক এলাকার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে রেগা শ্রমিকদের মজুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন একাংশ শ্রমিক। তাদের বক্তব্য, এক একজন শ্রমিক এক এক ধরনের মজুরি পাচ্ছেন। এই শ্রমিকদের বক্তব্য শুনলে যে কেউ আটকে উঠবেন। মজুরি কি ভিন্ন হয়? রেগা মজুরি ছিল 130 টাকা, বর্তমানে 150 টাকা। কেউ কাজ পেয়েছে 10 দিন, কেউ বা পেয়েছে 17 দিন। এমন তালগোল পাকানো অভিযোগ শুনে ভিমড়ে খাওয়ার অবস্থা। আগে শুনে নেওয়া যাক শ্রমিকদের বক্তব্য, কে কি বলছেন। 5 দিন কত টাকা পাইছেন? 800। আপনার কি নাম? এখানে পঞ্চায়েতে যে কাজ করাইতেছে আমরা রেট জানি 155 টাকা, কিন্তু পেমেন্ট হইতেছে কিছুদিন আগে হয়েছে 135 টাকা। বর্তমানে আমরা একসাথেই কাজ করি, আমরা পাইতেছি 130 টাকা হইয়া, আর অনেক অনেক পেমেন্ট দেখা যাইতেছে আমরা থেকে অনেক বেশি পাইতেছে। দিন দিন আমরা এই শ্রমিকের মজুরি দিন দিন কমতেছে। কোনো শ্রমিকই পরিষ্কার বলতে পারছেন না মজুরি সম্পর্কে তাদের প্রকৃত অভিযোগটা কি। তবে তাদের কথায় যা বেরিয়ে আসলো তাতে যা বোঝা গেল অস্পষ্টতায় ভুগছেন শ্রমিকরা। তবে সব অস্পষ্টতা, অস্বচ্ছতা পরিষ্কার করে দিলেন গ্রামের পঞ্চায়েত সচিব অভিজিৎ দেব। আরও জানা গেল শ্রমিকদের এ সম্পর্কে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কোনো অস্পষ্টতা নেই। তাহলে কেন তালগুল পাকানোর চেষ্টা? বর্তমানে রেগার অর্থ কমে গেছে, সব পঞ্চায়েতে এখন জটিলতা হচ্ছে। বিলাসপুর অনেক গুছিয়ে শ্রমিকদের মজুরি দেবার ব্যবস্থা করছে, তখন অহেতুক জটিলতা সৃষ্টি করে পঞ্চায়েতকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা, এসবই হঠাৎ সুদিনের স্বপ্ন দেখা শ্রমিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে বিশালগড় বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নিকট এক গণডেপুটেশন দিল বিশালগড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেল 4টায় বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশালগড় বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সুবীর চক্রবর্তীর নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে যুবনেতা রাজেশ কান্তি সাহা এবং জেলা সম্পাদক সুধীর দেবনাথ সহ মোট 8 জনের এক প্রতিনিধি দল সিনিয়র ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দিলে তা খতিয়ে দেখে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে বলে জানিয়ে দেন ম্যানেজার সুবীর চক্রবর্তী। এর আগে প্রায় 2 শতাধিক কর্মী ও সমর্থক ব্লক কংগ্রেস প্রাঙ্গণে জমায়েত হয়ে জয়দুল হোসেন এবং বিভাত সাহার নেতৃত্বে একটি মিছিল বিশালগড় থেকে জাঙ্গালিয়াস্থিত বিদ্যুৎ দপ্তর অফিসে পৌঁছায়। জেলা সভাপতি অভিজিৎ দেব অফিস প্রাঙ্গণে বক্তব্য রাখেন। রাজ্যের বামফ্রন্ট সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে একটা জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছেন যে বিদ্যুতের মাশুল সরকারি ভাষায় 0.33% বৃদ্ধি করেছেন, এবং আমরা দেখেছি তার আগের বছরও রাজ্য সরকার এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছেন, এবং এটা এই রাজ্যের সাধারণ মানুষের উপর একটা বোঝা। এবং আমরা এই বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে প্রদেশ কংগ্রেস কমিটির আহ্বানে সারা রাজ্যে আমাদের এই ধরনের বিক্ষোভ কর্মসূচি চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সিপিএম 18 অঞ্চল কমিটির দ্বিতীয় অঞ্চল সম্মেলন। এতে 26টি শাখা থেকে 153 জন প্রতিনিধি অংশ নেয়। এক বিশাল জনসমাবেশকে সাক্ষী রেখে 18 পাহাড়ের বুকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 18 অঞ্চল কমিটির দ্বিতীয় অঞ্চল সম্মেলন শেষ হয় সোমবার বিকেলবেলা। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, হেমন্ত জমাতিয়া সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মহকুমা এলাকার 26টি শাখা কমিটি থেকে 153 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা ও পার্টির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রবিবার বিকেল 3টায় শুরু হয় সম্মেলনের প্রথম অধ্যায়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য কমিটির অন্যতম সদস্য বিশ্বজিৎ দত্ত বলেন, এই পার্টির গঠনের লক্ষ্যটাই ছিল শ্রমিক, কৃষক, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষদেরকে
জমিদারের হাত থেকে, যোদ্ধাদের হাত থেকে, রাজা মহারাজাদের হাত থেকে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শান্তিরেখা সিনহা সহ অন্যান্যরা। বিশ্ব এইডস দিবস উপলক্ষে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর শান্তিরেখা সিনহা, অধ্যাপক টুটন দাস, অধ্যাপক শশাঙ্ক ঘোষ, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম অফিসার তরুণ সিনহা সহ অন্যান্যরা। বিশ্ব এইডস দিবস উপলক্ষে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা কলেজে সাফাই অভিযান সংগঠিত করে। তাছাড়া রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্ররা এইডসের উপরে চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করে। এতে এনএসএস এর 5টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এইডস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। আমরা জানি, আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র, তোমরা তোমাদের মধ্যে অনেকেই জানো যে আমি সমাজ বিজ্ঞানের কোনো একটা বিষয় পড়াই